পড়ছি আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ 10ম পর্ব। পলিটিক্সের চাষ হচ্ছে বাড়িতে? পলিটিক্সের চাষ? লিডারকে? মা জননী? তা বাড়িতে শাড়ি পরে বসে ঘোমটার মধ্যে খ্যামটা নাচ নেচে ছেলেগুলোর পরকাল ঝরঝরে করবার দরকার কি? কোচা কাছায় এঁটে রাস্তায় বেরিয়ে পড়লেই হয়। ইংরেজ রাজকে খবর পাঠাই, তোমাদের অন্ন এবার উঠল। ব্যঙ্গ মুখটা বিকৃত করে প্রভাস। সুবর্ণলতা যে স্রেফ পাগল হয়ে গেছে তাতে আর সন্দেহ কি? নচেত অত বড় দেওয়ারের সামনে গলা খুলে কথা বলে, আর তাকেই বলে কি না, যার যেমন বুদ্ধি তার তেমন কথা। এবাড়ির পুরুষদের চেয়ে হরিদাসীর ভাইও অনেক উঁচু দরের মানুষ। হঠাৎ উমা শশী দ্রুত পায়ে ঘুরে দাঁড়িয়ে দূর দূর করে চলে যায়। দেওয়ারের হাতে বড় ভাজের মার খাওয়া দেখতে পারবে না সে। আর ততক্ষণে তো আরও সবাই গিয়ে জুটেছে ছাতে। তার মানে সভ্যস্থলে লাঞ্ছনা। কিন্তু আশ্চর্য, লাঞ্ছনা হলো না সেদিন সুবর্ণলতার। বোধ করে মুখ হয়ে গেল সবাই সুবর্ণলতার বুকের পাটায়, কিংবা ভাবলো পাগল হয়ে গেছে। সুবর্ণর ব্যবহারে এরা যখন বাক্যাহত হয়ে যায় তখন এরা বলে পাগল হয়ে গেছে, মাথার চিকিৎসা করা দরকার। আজও বলল, প্রভাসই বলল, হয়তো মান বাঁচাতেই বলল। মারতে গেলে ফিরে উল্টো মার খাওয়া অসম্ভব নয়। আর সত্যি কিছু আর একটা শিক্ষিত ভদ্রলোক বড় ভাইয়ের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। এক মারানো যেত মেজদাকে দিয়ে, কিন্তু তাই বা হচ্ছে কই? মেজদাকেও তো গুন্তুক করেছে। সংসারে যখন ভয়ঙ্কর কোনো ঢেউ তোলে সুবর্ণলতা, মনে হয় এবারে আর রক্ষা নেই তার। এবারে সত্যি সত্যি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলির বার করে দেওয়া হবে তাকে। কিন্তু না, সে আশঙ্কা গর্জন করতে করতে তেড়ে এসে হঠাৎ ভেঙে গিয়েই কেমন ছড়িয়ে পড়ে, যেন ফেনার রাশির মতো স্তিমিত হয়ে মিলিয়ে যায় বালির স্তরে। প্রবোধচন্দ্র এসে সব শুনল। মুক্তকেশী কথাটা আরেক সুরে বললেন, বছরকার দিনে লক্ষণ করে কেনা পুজোর কাপড় চোপড় আগুন। সেই অবধি ভয়ে আমার বুকের কাঁপুনি থামছে না বাবা। না জানি কি দুর্ঘটনা আসছে, কি অলক্ষণ ঘটবে সংসারে। কাপড়ের একটা সুতো উড়ে আগুনে পড়লে সস্তেন করতে হয়। আর এ কি, তোমার পরিবার যখন এমন দুর্দান্ত, তখন তোমার উচিত হয়নি ওর অমতে কাজ করা। প্রবোধ মরমে মরে যায়। প্রবোধ ঘটা করে ভাইদের সঙ্গে পরামর্শ করতে যায় বহরমপুরের পাগলাগারদে পাঠাতে হলে কি কি উপায় অবলম্বন করা দরকার। তারপর প্রবোধ মার হাতে 100খানি টাকা তুলে দেয়। বলে, মা, কাপড় কেনা ঘেন্না ধরে গেছে আমার। এ টাকা থেকে প্রকাশকে দিয়ে যা হয় করে কিছু কিনে নিও। কিন্তু বহরমপুরের টিকিট কি কেনা হয়েছিল সুবর্ণর? কোথায়? টিকিট যা কেনা হলো সে তো স্বদেশী মেলার। বাড়ির শুদ্ধ ছেলে মেয়েকে আর ননদ বিরাজকে নিয়ে মহোৎসাহে 2খানা গাড়ি ভাড়া করে স্বদেশী মেলা দেখতে গেল সুবর্ণ। কিনে আনলো স্বদেশী দেশলাই, স্বদেশী চিরুনি, স্বদেশী সাবান, সবাইকে বিলালো। বলল, পুজোর এবার ঢাকাই কাপড় কেনা হবে। ঢাকাই আমাদের নিজস্ব বাংলাদেশের জিনিস। হেরেও কোনো উপায়ে জিতে যায় সুবর্ণ। মার খেতে গিয়েও মাথায় চড়ে বসে এ এক অদ্ভুত রহস্য। যে যতই তরপাক, শেষ পর্যন্ত কোথায় যেন ভয় খায়। আর বিজয়িনী সুবর্ণলতা খানিকটা করে এগিয়ে যায়। এবাড়ির বউরা মেলায় যাবে, এ কথা কেউ 10 দিন আগেও কল্পনা করতে পারত? অথচ সেই অকল্পিত ব্যাপারটা ঘটালো সুবর্ণ। আর আহ্লাদে ভাসতে ভাসতে বলল, আসছে বারে আমিও মেলায় দোকান দেব। বলেছিল সুবর্ণলতা আহ্লাদে ছলো করে। ভেবেছিল এইবার বুঝি বন্ধন মুক্তির মন্ত্র পেল সে। ভেবেছিল আলোর রাস্তায় হাঁটবার অধিকার অর্জন করবে সে এইবার। কানু ভানু বড় হয়ে উঠেছে, তাদের অবলম্বন করে বহির্জগতের স্বাদ নিতে বেরিয়ে আসবে রাজপথে। চাপাকে সুবর্ণ ঘৃণা করে। চাপা যেন তার মেয়ে নয়। সেজ মেয়ে চন্দনটা বোকাটে নিরীহ। ছেলেদের উপর অনেক আশা। এ আশা ও পোষণ করছে এখন থেকেই। আর একটু বড় হোক ভানু, ওকে সঙ্গে নিয়ে কাশি চলে যাবে সে একদিন। গিয়ে দেখবে তার সেই কুল ভেঙে অকুলে ভাসা মাকে। আজ পর্যন্ত নিয়ে গেল না প্রবোধ।
খুব ভালো মানসিক অবস্থায় কখনো কি ইচ্ছে প্রকাশ করেনি সুবর্ণ? বলেনি কি, 9 বছর বয়সে সেই শেষ মাকে দেখলাম, আর কি বাঁচবেন মা, জীবনে আর দেখা হবে না বলেছে। প্রবোধও প্রবোধ দিয়েছে, কেন বাঁচবেন না? ধুত, কত বয়স তোমার মার? আমার মায়ের থেকে তো আর বড় নয়। তোমার এই এন্ডি গেন্ডি নিয়ে তো আর কাশি যাওয়া চলে না, ওগুলো একটু বড় হোক। সুবর্ণ ব্যঙ্গের হাসি হেসে বলতো, ওগুলো বড় হলেই শখ মিটবে তোমার? রেহাই দেবে? প্রবোধ অভিমান আহত গলায় বলতো, এই নিয়ে চিরদিন ঘেন্না দিলে? তবু ভেবে দেখলে না কোনোদিন আমার সেজো ভাই ছোট ভাইয়ের মতন স্বভাব খারাপ করতে যায়নি? আশ্চর্য, ওই মোক্ষম কথাটা ভেবে দেখতো না সুবর্ণ, বরং বলতো, ওরাই জগতের আদর্শ পুরুষ নয়? তারপর একদিন কোথা থেকে একটা কবিরাজি পান এনে হাজির করল প্রবোধ। চুপি চুপি বলল, ভোরবেলা খালি পেটে খেয়ে নেবে, ব্যাস, তুমি যা চাও তাই হবে, আর ন্যানজারি করতে হবে না। সুবর্ণ হেসে বলেছিল, বিষ দিচ্ছ না তো আপদের শান্তি করতে? প্রবোধ সর্পাহতের মতো মুখে বলেছিল, এই কথা বললে তুমি আমায়? এই সন্দেহ করলে? ভুলিয়ে তোমায় বিষ খাওয়াচ্ছি আমি? বেশ, তা যদি ভেবে থাকো, খেও না। সুবর্ণলতা আরো হেসে উঠেছিল, না, ঠাট্টাও বোঝো না, মাথা না বুনো নারিকেল, আর বিষ বলে ভয় পাবো কেন গো? বিষের জন্যই তো হাহাকার করে বেড়াই। তারপর ঈষৎ আড়ষ্ট গলায় বলেছিল, খেলে পাপ হবে না? তা বিষের কথাটায় কান দেয়নি প্রবোধ, শেষের কথাটাই দিল। পরম আনন্দে মশগুল হয়ে বলল, পাপ কিসের? এগিয়ে দিয়েছিল সেই কবিরাজি পান। সুবর্ণ বোধ করে আশায় কম্পিত হয়েছিল, রেহাই যদি নেই তো উপায় একটা ধরা হোক। সেজো ভাই ছোট ভাইয়ের মতো প্রবোধেরও যদি স্বভাব খারাপ হতো, সুবর্ণ কি বাঁচত না? বলেছিও তো কতবার বরকে, তাই হও তুমি, আমি বাঁচি। কিন্তু খারাপ হতে যাবার জন্য যে সাহসের দরকার, তাই বা কোথায় প্রবোধের? নেই। তাই প্রবোধ সুবর্ণলতার কাছে পান নিয়ে এসে দাঁড়ায়, বলে, মহৌষধ। মহৌষধ? সুবর্ণ তারপর থেকে নিশ্চিন্ত আছে। সুবর্ণ বিশ্বাস করেছে আর দ্যানজারি হবার ভয় নেই তার। তাই আহ্লাদে ছলছলিয়ে বলে উঠেছে, আসছে বারে আমিও স্বদেশী মেলায় দোকান দেব, মেয়েরা দিচ্ছে। ভেবে দেখেনি যে মেয়েরা স্বদেশী মেলা খুলে দোকান দিচ্ছে তারা কাদের স্তরের মেয়ে। তারা কি সুবর্ণর ডাস্টবিন উল্টানো সরু সরু গলির মধ্য থেকে বেরিয়ে এসেছে? না, তারা রাজরাস্তার, তারা প্রাসাদের। তাদের জন্যে তাদের অকৃপণ বিধাতা রেখেছেন অনেক আলোর প্রসাদ। ভাগ্যের টিকা ললাটে পড়ে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছে তারা। সুবর্ণ যদি নিজের ওজন বুঝতে না শিখে তাদের রাস্তায় হাঁটতে চায়, তাদের আকাশে চোখ তুলতে চায়, সুবর্ণর কৃপণ বিধাতা ঘা মেরে সচেতন করিয়ে দেবেন বইকি। সুবর্ণর মাকেও তো দিয়েছিলেন। সুবর্ণের মা যখন ভেবেছিল আমি পাইনি, কিন্তু আমার মেয়ের জন্য মুঠোয় ভরে আহরণ করে নেব সেই আলো, আর সেই আলোর সাজে সাজিয়ে তাকে পাঠিয়ে দেব ওই রাজপথে, যেখান দিয়ে হেঁটে যাচ্ছে আর এক পৃথিবীর মেয়েরা। তখনও কি সুবর্ণর মায়ের বিধাতা বড় একটা হাতুড়ি বসিয়ে দেননি তার ধৃষ্টতার উপর? সুবর্ণর মা যদি বাকি জীবনটা শুধু এই কথাই ভেবে ভেবে দেহপাত করে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রতারকের প্রতারণায়, অহংকারীর নির্লজ্জ শক্তির মত্ততায় যে কোনো ঘটনা ঘটিয়ে বিয়েও চিরস্থায়িত্ব পাবে কেন? মানুষকে নিয়ে মানুষ পুতুল খেলা করবে কেন? তবু সুবর্ণর তাতে কোন লাভটা হবে? সুবর্ণর পরবর্তীকাল লাভবান হবে? সুবর্ণ দেখতে পাবে সে লাভ? সুবর্ণ যদিও ওর সরু গলির শিকলটা ভাঙবার দুরন্ত চেষ্টায় নিজেকে ভেঙে ভেঙে ক্ষয় করে, কোনো একদিন শিকল খসে পড়বে। কে জানে সে কথা? সুবর্ণ অন্তত জানে না। সুবর্ণ পরবর্তীকালকে জানে না। সুবর্ণ নিজে চায় শিকল ভেঙে বেরিয়ে পড়তে, চায় আলোর মন্দিরের টিকিট কিনতে। কেনা হবে না, তার বিধাতা তাকে আঘাত করবে, ব্যঙ্গ করবে। সেই ব্যঙ্গ ধরা পড়ল সুবর্ণর কাছে। ধরা পড়েছিল, তবু চোখ বুজেছিল।
খারাপ মনটাকে নিয়ে জোর করে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সেই অনেকদিন আগে পড়া ময়াল সাপের প্রবন্ধটা মনে পড়ে গেল। ভাবতে ভাবতে নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো তার। বিস্ফারিত হয়ে এলো চোখ দুটো। আড়ষ্ট কঠিন হয়ে উঠল শরীর। হাত দুটো আপনি মুঠো হয়ে গেল। ঘরে কেউ থাকলে দেখে চমকে যেত, চেঁচিয়ে উঠত। এরপর আর কি করত সুবর্ণ কে জানে। কে জানে চিৎকার করে কেঁদে উঠত, না দেওয়ালে মাথা ঠুকত। মোক্ষম সময়ে প্রবোধচন্দ্র এসে ঘরে ঢুকল। দেরাজ থেকে তোলা তাসজোড়াটা বার করে নিতে এসেছিল প্রবোধ। আড্ডায় লোক সংখ্যা বেশি হয়ে গেছে, কাজে একদল বেকার ব্যক্তি খেলোয়াড়দের পেছনে বসে উসখুস করছে আর চাল বলে দিচ্ছে, খেলার পিপাসা মেটাচ্ছে। অবস্থাটা অস্বস্তিকর। প্রভাস বলেছে, দূর ছাই, আর একটা বাসর বসুক। মেজদা, তোমার ঘরে আরও তাস আছে না? প্রভাস ইচ্ছে করে প্রকাশ করেছে। প্রভাস বলেছে। হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল প্রবোধ তোলা তাসটা নিতে, কিন্তু সুবর্ণর মূর্তি দেখে থমকে দাঁড়ালো। মুঠো পাকানো হাত, আর সে হাতের স্ফীত শিরাগুলো দেখে ভয়ই হলো তার। সত্যি বলতে এমনিতেই সুবর্ণকে ভয় ভয় করে প্রবোধের। নিয়ে ঘর করে বটে, কিন্তু কোথায় যেন অনন্ত ব্যবধান। সত্যি বাড়ির সমস্ত স্ত্রীলোকগুলিকে বুঝতে পারা যায় না শুধু নিজের স্ত্রীকে। এ কি কম যন্ত্রণা? অথচ ওই বুঝতে না পারাটা স্বীকার করতে রাজি নয় বলে না বুঝার জায়গাগুলো চোখ বুজে এড়িয়ে যেতে চায়। ভয় করে বলেই শাসনের মাত্রায় সহসা মাত্রা ছাড়ায়। আশ্চর্য! মেয়ে মানুষ পরচর্চা করবে, কোদল করবে, ছেলে ঠ্যাঙাবে, ভাত রাঁধবে, আর হাঁটু মুড়ে বসে এক কাশি চচ্চড়ি নিয়ে এক গামলা ভাত খাবে। এই তো জানা কথা। ভাত বাড়া দেখে ঘরের পুরুষরা পাছে মুচকে হেসে প্রশ্ন করে, বেড়াল ডিঙোতে পারবে কিনা, তাই পুরুষের চোখের সামনে কখনো ভাত বাড়বে না নিজেদের। এসবই তো চিরাচরিত। প্রবোধের ভাগ্যে সবই উল্টো, সৃষ্টি ছাড়া ব্যতিক্রম। ইচ্ছে হচ্ছিল না দেখার ভান করে কেটে পড়ে, কিন্তু হলো না। চোখাচোখি হয়ে গেল। অগত্যাই একটু এগিয়ে এসে বলতে হলো, কি ব্যাপার, শরীর খারাপ হচ্ছে নাকি? সুবর্ণ শুধু চোখ তুলে তাকালো। সুবর্ণর নিঃশ্বাসটা আরো দ্রুত হলো। হলো কি? কামারের হাঁপড়ের মতো অমন বড় বড় নিঃশ্বাস ফেলছো কেন? শরীর খারাপ লাগছে? বড় বউকে ডেকে দেব? এবারে আর নিঃশ্বাসটা ফোঁস করে উঠল না। ফোঁস করে উঠল সুবর্ণ নিজেই। কেন? বড় বউকে ডেকে দেবে কেন? বা ডেকে দেব কেন? কি হলো না হলো বড় বউ বুঝবেন। সুবর্ণ শুধু ফোঁসই করে না, এবার তীব্র একটা ছোবল দেয়। বড় বউ বুঝবেন, আর তুমি বুঝবে না? কবিরাজি পান এনে ভোলানো হয়েছিল। কেমন মিথ্যুক, জোচ্চোর। প্রবোধ ওই আরক্ত মুখের দিকে তাকায়। প্রবোধের ব্যাপার বুঝতে দেরি হয় না, আর বোঝার সঙ্গে সঙ্গে ভয়টাও কাটে। ও, শরীর খারাপ নয়, রাগ। বাবা, স্বস্তি নেই। ক্যাবলা ক্যাবলা হাসি হেসে বলে, ও ফেসে গেছে বুঝি তুক। বাবা কি বোধ করে বলতে যাচ্ছিল কোনো বেফাস কথা, সামলে নিল। ওই সামলে নিতে নিতে কথার ধরনই সভ্য হয়ে যাচ্ছে। একমাত্র এই তাসের আড্ডাতেই ইচ্ছে মতো মুখ খুলতে পারা যায়। স্ত্রী তো নয়, যেন গুরুমশাই। বলে মিথ্যেও নয়, গুরুমশাইয়ের ভঙ্গিতেই ধমকে ওঠে তার স্ত্রী। খবরদার বলছি, দিদিকে ডাকবে না। ডাকবো না? বাহ, শেষে একলা ঘরে দাঁত কপাটি লাগিয়ে বসে থাকবে? ওসব মেয়েলি কাণ্ড বড় বউ ভালো বুঝবে। মেয়েলি কাণ্ড? মেয়েলি কাণ্ড? আর সর্পিনী নয়, যেন বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়তে চায় সুবর্ণ স্বামীর উপর, যেন নখে করে ছিঁড়ে ফেলতে চায় ওর ওই খোকামির মুখোশ। আর মুখোশ ছিঁড়ে ফেলা সেই কুৎসিত জীবটাকে কটূক্তির চাবুকে জর্জরিত করে ফেলতে পারলেই বুঝি সুবর্ণলতার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু সত্যিকার নখ দিয়ে তো আর সে মুখোশ ছেড়বার নয়, তাই কিছুই হয়ে ওঠে না। শুধু একটা আগুন ঝরা প্রশ্ন ঠিকরে ওঠে, মেয়েলি কাণ্ড, কচি খোকা তুমি? প্রবোধ এই আগুনের
খাপড়ার কাছ থেকে সরে পড়তে পারলে বাঁচে। তাই একটা সাজানো হাসি হেসে বলে, হলো কি রে বাবা, থেকে থেকে যেন ভূতে পায়। তার জোড়াটা কোথায়, দেরাজে আছে? প্রশ্নটা বাহুল্য, ঘরে ওই দেরাজটা ছাড়া আর কোনো আসবাব নেই। না, আর একটা জিনিস আছে, ইট দিয়ে উঁচু করা একটা চৌকিও আছে, যার নিচে বাক্স প্যাটরা চালান করবার জন্য ওই উঁচু করা। যে চৌকিটার উপর অনেকদিন পর্যন্ত দুটো ছেলে মেয়ে নিয়েও আড়াআড়ি শুয়ে এসেছে সুবর্ণ আর প্রবোধ। 3টে হবার পর থেকেই সেটাকে ছেড়ে মাটিতে শয্যা বিছিয়েছে সুবর্ণ। চৌকিটায় এখন সারাদিন গাদা করে বিছানা তোলা থাকে, আর রাত্রে প্রবোধ একা হাত পা ছড়িয়ে শোয়। কুচি কাঁচা নিয়ে শুতে পারে না সে আর। বয়স হয়েছে, শরীর ভারী হয়েছে, তাছাড়া কাঁচা পয়সার গুমরও হয়েছে কিছু। মনে জানে আরাম চাইবার দাবি জন্মেছে তার। সুবর্ণ মাটিতে বিছানা বিছিয়ে শোয় ছেলে মেয়ে নিয়ে। দিনের বেলা মাদুরে, ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি বিছানা কাঁথার সমাবেশ। কে জানে অদূর ভবিষ্যতে আরও একটা জায়গা সংকুলান হবে কোথায়। কিন্তু সে যাক, তার জোড়াটা থাকলে দেরাজেই থাকবে। কিন্তু সেই সহজ নির্দেশটা দিল না সুবর্ণ। উঠে দাঁড়িয়ে কটু কণ্ঠে বলল, আবার তাস? আস্তে। প্রবোধ বলে, গলা যে ভাসুরের কান ফাটিয়ে দিচ্ছে। কিন্তু ভাসুরের নাম উল্লেখেও দমে না সুবর্ণ। সমান তেজে বলে, ও ভারী একেবারে 7 মহলা অট্টালিকা, তাই ভান্দর বউয়ের গলা ভাসুরের কানে পৌঁছবে না। সারা বাংলায় বোবা মেয়ে ছিল না? বোবা মেয়ে, তাই একটা খুঁজে নিয়ে বিয়ে করতে পারোনি? ঘাট হয়েছিল, তাই উচিত ছিল। প্রবোধ বলে ওঠে, জীব তো নয়, যেন ছুরি। প্রবোধ ঝনাত করে দেরাজ টেনে তাসটা বার করে। তাস নেবে না বলছি, ভালো হবে না। সেদিনের প্রতিজ্ঞার কথা মনে নেই? ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলে না, বেহায়া নির্লজ্জ জোচ্চোর। একখানা ঘরের ব্যবধানে ভাইরা আর খেলার বন্ধুরা এ সময় আর গোলমাল বাড়তে দিয়ে একটা কেলেঙ্কারি করা চলে না। নইলে প্রবোধের কি ইচ্ছে হচ্ছিল না ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে ঘরের বাইরে বার করে দেয় ওই অবিশ্বাস্য অধ্যতকে। তাই কষ্টে মুখে হাসি টেনে এনে বলে, ফু, সংকটকালে অমন কত প্রতিজ্ঞা করতে হয়, তাই বলে যদি রাতের প্রতিজ্ঞা দিয়েও মানতে হয়, তাহলে তো বাঁচাই চলে না। কি বললে? সুবর্ণ আবার বসে পড়ে। প্রতি মুহূর্তে স্বামীর অপদার্থতার পরিচয় পায় সুবর্ণ, তবু চমকে চমকে ওঠে। অথচ অপদার্থটা সুবর্ণর মাপকাঠিতেই। অন্য অনেক মেয়ে মানুষই অমন বর পেলে ধন্য হয়ে যেত। প্রবোধ পালায়, স্রেফ পালায়, তারা খাওয়া জানোয়ারের ভঙ্গিতে। শুধু বলে যায়, ও কাকে কি বলছো, হুঁশ নেই? কেমন নিজে নীতি ফ্যাসাদ বাঁধিয়ে বসবেন আর মেজাজ হবে যেন আগুন। কাকে কি বলাই বটে, কিন্তু হুঁশ কি সত্যি নেই সুবর্ণর? নাকি ও চায় অপমানের অঙ্কুশে আহত হয়ে একবার অন্তত জ্বলে উঠুক প্রবোধ, পুরুষের মতো জ্বলে উঠুক, বজ্রের তেজ নিয়ে জ্বলে উঠুক। মা ভাইয়ের কাছে মুখ রাখতে শাসনের প্রহসন নয়, সত্যিকার শাসন করুক। সুবর্ণকে তাড়িয়ে দিক, মেরে ফেলুক। সেই মরণের সময় যেন জেনে মরে সুবর্ণ যে প্রাণীটার সঙ্গে ঘর করছিল সেটা মানুষ। কিন্তু ফলটা হলো বিপরীত। সুবর্ণলতা যত উগ্র হয়ে ওঠে, প্রবোধচন্দ্র তত নিস্তেজ হয়ে যায়, পালিয়ে প্রাণ বাঁচায়। কিন্তু সুবর্ণই বা কি? তার মধ্যে কি পদার্থ থাকছে আর? যেটুকু ছিল এই আত্মঘাতী সংগ্রামে ক্ষয় হয়ে শেষ হয়ে যাচ্ছে না? তার নিজের ভেতরকার যে সুরুচি, সেই সৌন্দর্যবোধ এই কুশ্রী পরিবেশ থেকে মুক্তি পাবার জন্য সর্বদা ছটফট করে চলত। সে যে প্রতিনিয়তই নিষ্ফল চেষ্টায় বিকৃত হয়ে উঠছে, সে বোধ কি আর আছে সুবর্ণলতার? এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোর অসৌন্দর্য ঘুচিয়ে ছাড়াবার জন্যে নিজে সে কত অসুন্দর হয়ে যাচ্ছে দিন দিন, এই কথা কে তাকে বুঝিয়ে দেবে? কি হে প্রবোধবাবু, তাস আনতে যে বুড়ো হয়ে গেলে? অভ্যস্ত কথা, অভ্যস্ত ঠাট। বলে গিন্নির আঁচল ছেড়ে আসতে ইচ্ছে করছে না বুঝি? গিন্নি।
প্রবোধ গুছিয়ে বসে বলে, প্রবোধচন্দ্র এমন গিন্নি ফিন্নির ধার ধারে না। দেরি হলো তাসটা খুঁজে পাচ্ছিলাম না বলে। বাড়ির অখ্যাতি বন্ধু মহলেও প্রচার হয়ে গেছে, তাই প্রবোধের সগর্ব উক্তিতে একজন হেসে ফেলে বলে, আরে রেখে দাও তোমার গুমর, গিন্নি তো শুনি তোমার কান ধরে ওঠায়, কান ধরে বসায়। হাসি হাসি একমাত্র মুখ রক্ষার ঘুমটা, তাই হাসতে থাকে প্রবোধ তাস ভাজতে ভাজতে। না, তোমরা আর মান মর্যাদা রাখলে না। এই সময় সুবোধের ছেলে বুধো এক ডাবর সাজা পান এনে আড্ডার মাঝখানে বসিয়ে দেয়। প্রবোধের লজ্জায় ছেদ পড়ে। পরপর 3 মেয়ের পর ছেলে, তবু বেচারা যেন নিতান্তই বেচারি। রবিবারটা বুধোর দুঃখের দিন। খেলতে যেতে পারে না, সারাক্ষণ আসরের খিদমত গাড়ি খাটতে হয়। বিশেষ এক একটা ভার যে কেমন করে বিশেষ এক একজনের ঘাড়ে এসে চাপে সেটাই বোঝা শক্ত। বাড়িতে আরও ছেলে আছে, কিন্তু বুদোরই সব রবিবার দুঃখের দিন। অবশ্য ভানুকানুর এ আসরের মুখ হবার জো নেই। তাদের মা তাহলে তাদের ধরে ধোবার পাটে আছাড় দেবে, এবং যে তাদের ফরমাস করবে তাকেও রেহাই দেবে না, এটাও জানা। তাই বাড়িতে ভানুকানু নামের দুটো ছেলে থাকতে বুদোর ঘাড়েই সব বোঝা। প্রবোধ বলেছিল, ওরা কিছু করে না, এক দাদার ছেলেটাই খেটে মরে। এটা স্বার্থপরের মতো দেখায় না? দেখায়। সুবর্ণ বলেছিল, কি করা যাবে দেখাবে? তোমারই যত কই, ওর মা তো এত রাগ করে না। ওর মা মহৎ, তা মহতই, নইলে ওই ডাবর ডাবর পানি বা সে একা কেন সেজে মরে? জনৈক আড্ডাধারী পকেট থেকে জর্দার কৌটো বার করে তাচ্ছিল্যের গলায় বলল, পানকে সেজেছে রে বুদো, তোর মা বুঝি? মেয়েদের সম্পর্কে প্রশ্ন করতে হলে তাচ্ছিল্য আর অবজ্ঞার সুর মেশাতে হয়, এটাই রীতি। ভদ্রলোক সে রীতিতে বিশ্বাসীও। নির্বোধ বুদো এ প্রশ্নে কৃতার্থমন্য হয়ে একগাল হেসে বলে, তোর মাকে শিখিয়ে দিয়ে যা বাপ, পান দিলে তার সঙ্গে একটু চুন দিতে হয়। যেন একটি খুদের লাটের ভঙ্গিতে একটা পান তুলে নেন ভদ্রলোক। এই এদের অভ্যস্ত ভঙ্গি। পৃথিবীটা এদের কাছে করতলগত আমলকিবৎ। সর্ববিধ ব্যাপারকে নস্যাৎ করে দেবার কৌশলটি এদের জানা। দেশ থেকে স্বদেশী আন্দোলনের উত্তাল তরঙ্গে উদ্বেল, এরা তখন ঘরে বসে রাজা উজির মারছেন, সেই আন্দোলনকে তুড়িতে ওড়াচ্ছেন। পাড়ার প্রত্যেকটি বাড়ির বউদের খবর এরা রাখেন এবং সমালোচনায় তৎপর হন। এ বাড়ির বড় বউটিকে ওরা অগ্রাহ্য করেন, মেজটিকে ব্যঙ্গ করেন, সেজটিকে স্বার্থপর বলে ছিচিৎকার করেন এবং ছোটটিকে অবজ্ঞা করেন। গুণানুসারেই করেন অবশ্য, এবং মনোভাব চাপতেও চান না। শুধু পাড়াপড়শি নয়, ওদের আড্ডায় কাটা পড়ে না এমন মাথা নেই। এরা ব্রাহ্মকে বলে বেম্য, ব্রাহ্মণ পুরুতকে বলেন বামনা, বিদুষী মেয়ের নাম শুনলে বলেন লীলাবতী। এরা দেশ নেতাদের পাগলা আখ্যা দিতে দ্বিধা করেন না। পরমহংসের বুজরুকির ব্যাখ্যায় আমোদ পান। বিবেকানন্দের আমেরিকায় গিয়ে হিন্দু ধর্ম প্রচারের বার্তা নিয়ে হাসাহাসি করেন এবং মেয়েদের পড়ালেখার অগ্রগতি লক্ষ্য করে সকৌতুক ব্যঙ্গ যখন তখন ঈশ্বরগুপ্ত থেকে উদ্ধার করে বলেন, ওয়ও কত দেখব হে, দেখবার এখনই হয়েছে কি? এরপর সব এ বি সি শিখে বিবি সেজে বিলেতি বল কবেই কবে, আর হুট বলে বুট পায়ে দিয়ে চুরুট ফুকে স্বর্গে যাবে। বাড়ি রাজার আর অফিস, এই ত্রিভুজ তাতে আনাগোনা করতে করতে মরচে পড়ে গেছে ওদের জীবনের ম্যাকুটা। এরা সুবর্ণলতার স্বামীর বন্ধু, কিন্তু ঊনবিংশ শতাব্দীর এই অফিস বাবুর দল কি এ যুগে নিশ্চিহ্ন হয়ে গেছে? আজকের পৃথিবীর এই দুরন্ত কর্মচক্রের দুর্বার গতির তারণের মাঝখানেও অলস গতি আর অসার আড্ডা নিয়ে আজও কি টিকে নেই তারা? আজও কি তাদের জন্য জানার জগতে শুধু এই কথাই নেই, মেয়ে মানুষ জাতটাকে ব্যঙ্গের আর অবজ্ঞার দৃষ্টিতে দেখতে হয়? তারা পানের পাশে চুন রাখতে ভুলে গেলে তাদের সমঝে দিতে হয়? আছে, ওরা যে আধুনিক নন এই ওদের অহমিকা, এই ওদের গৌরব। না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি,
আজও আছে বই কি কিছু কিছু। আছে দর্জিপাড়ার অল্প কিনু গোয়ালার গলি, ছিদাম মিস্ত্রি আর রানী মদিনীর লেনের অন্তরালে। এখনও এরা জানেন পুরুষ জাতটা বিধাতার স্বজাতি বলেই শ্রেষ্ঠ। এরা আছেন, হয়তো চিরকাল থাকবেন। পৃথিবীর দুরন্ত অগ্রগতির পথে বাদ দেবার প্রয়োজনে বিধাতাই এদের সৃষ্টি করে চলেছেন কম বেশি হারে। অথচ আবার হয়তো ওদের অন্তঃপুরের রঙও বদলাচ্ছে। ওরাই আবরুর করা শিকল শিথিল করে ফেলতে বাধা হচ্ছেন। ওরাই ওদের মেয়েদের নিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসছেন বিয়ের বাজারে দাম বাড়াবার আশায়, আর মেয়েদের বিয়ের বয়সটা 12 থেকে 16 তুলেছেন পারিপার্শ্বিকের চাপে। এদের নাম মধ্যবিত্ত। এরাই নাকি সমাজের কাঠামো। এরা এদের মধ্যবিত্ততা এবং মধ্যচিত্ততা নিয়ে রক্ষা করে চলেছেন সেই কাঠামো। তার সঙ্গে চলছে সময়ের স্রোত। মুটের মাথায় ফলের ঝোড়া, আঙুলের ফাঁকে ঝোলানো বড় দুটো কলার ছড়া। যোগু এসে পিসিমার দরজায় হাঁক পারল, পিসি গো, পিসি। কে রে, যোগু নাকি? মুক্তকেশে জপের মালা হাতেই বেরিয়ে আসেন। হ্যাঁ গো হ্যাঁ, তা নইলে বাজখাই গলা আর কার হবে? যোগু চৌকাঠের বাইরে দাঁড়িয়ে কথা সারে। ও সর্বনাশ, এতখানি বেলা হয়ে গেল এখনো তুমি মালা ঠকঠকাচ্ছ? পুণ্যির ছালা রাখবে কোথায়? মুক্তকেশী এ প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, কি ব্যাপার, এত কলা কিসের? কলা তোমার ভাই বউয়ের ছেড়াদ্দর বলে ছড়া দুটো একবার দুলিয়ে নিয়ে যোগু মহোৎসাহে বলে, কি আগ্রা গন্ডার বাজারই পড়ল, মাত্র 2 ছড়া কলা 3 গন্ডা পয়সা। মুক্তকেশী মুখ বাঁকিয়ে বলেন, ঠকিয়েছে তোকে। আমি আনা পিছু ছড়া আনছি নিত্য। বলি, এত ফল কি হবে রে? বললাম তো, তোমার আদরের ভাত শ্যামা সুন্দরীর ছেড়াদ্দ। মা গো মা, শ্যামা গো শ্যামা, মাতৃনাম উচ্চারণে অপরাধ নিও না। সিন্নি হবে গো সিন্নি। শ্যামা সুন্দরী দেবী যে মামলা জিতেছেন, কাল রায় বেরিয়েছে। সত্যনারায়ণের সিন্নি মানা ছিল, তাই শোধ হচ্ছে আজ। যেও সন্ধেবেলা, সেই কথাই বলতে এলাম। মা ঠাকুরন পই পই করে বলে দিয়েছেন। মুক্তকেশী যাকে বলে বিস্ময় বিস্ফারিত লোচনে বলেন, মা জিতেছে? তার মানে তুই হেরেছিস? তা শ্যামা সুন্দরী দেবী জিতলেই আমাকে হারতে হবে, এ তো পড়েই আছে কথা। বাদী প্রতিবাদীর সম্পর্ক যে দিন রাত্রির মতো। এ আছে তো ও নেই, ও আছে তো এ নেই। মুক্তকেশী বিরক্ত কণ্ঠে বলেন, থামা ব্যাখ্যানা। বলি, হেরে মোড়ে আবার থোতা মুখ ভোতা করে মায়ের মানতী পুজোর নৈবেদ্যের জোগাড় দিচ্ছিস। যোগু অসন্তুষ্ট স্বরে বলে, ওই জন্যই তোমার সঙ্গে মাঝে মাঝে বিরোধ হয় আমার পিসি। বলি, আমি জোগাড় দেব না তো কোন জম এসে দেবে? আর কুড়ি বেটা আছে তোমার ভাজের। আবার তো কাল ভোরবেলা থেকে তাকে নিয়ে ছুটতে হবে কালীঘাটে। পূর্বজন্মে কত মহাপাতক ছিল, তাই এক পুত্তুর হয়ে জন্মেছি। যেও তাহলে। যোগু চলে যাচ্ছিল। মুক্তকেশী হাতের ইশারায় দাঁড় করিয়ে হাতের মালা কপালে ঠেকিয়ে বলেন, দেখ, সত্যনারায়ণ কাঁচা খেকো দেবতা, তার নাম করে অন্যান্য উপরোধ করিস নে। আমার বাপের বংশধরকে বঞ্চিত করে বউ ড্যাং ড্যাং করে মামলা জিতে সিন্নি দেবে, আর আমি সেখানে পেন্নাম ঠুকতে যাব? আমার বাড়ির এক প্রাণীও যাবে না। যোগু আরো অসন্তোষের গলায় বলে, এই দেখো, আমি পারবো ড্যাব ডেবিয়ে দেখতে, আর তুমি পারবে না? বলি, ঠাকুরটা তো আর ওনার খানাবাড়ির খানসামা নয় যে ওকেই পুণ্য ফলটুকু ধরে দেবে। ওগো বৌমারা, একখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে ঝি সঙ্গে করে শাশুড়িকে নিয়ে যেও সন্ধেবেলা। মামি শাশুড়ি বলে দিয়েছে ভারী ঘটার সিন্নি। ভাইরাও যদি পারে তো যায় যেন। চললাম, অনেক কাজ, বড় লোকের কন্যের আহ্লাদ মেটাতেই। চলে যেতেই সেজ বউ মুখ বাঁকিয়ে বলে, ভাসুর গুরুজন বললে অপরাধ, তবে ও বাড়ির বটঠাকুরের বুদ্ধির বালাই নিয়ে মরতে ইচ্ছে করে। হাসবো না কাঁদবো। কোথায় ছিল সুবর্ণলতা? কট করে বলে ওঠে, এবারের কর্তারা যদি ও বাড়ির বটঠাকুরের পায়ের নখের যোগ্য হতেন, তাহলে দুবেলা তাদের পা ধোয়া জল খেতাম।
সেজবু অনেকদিন মেজদির সঙ্গে বাক্যালাপ বন্ধ রেখেছিল। আজ মেজদি যখন ভাঙল সেটা, তখন আর উত্তর দিতে বাধা রইল না। বলে উঠল, কি বললে মেজদি? যা বলেছি ঠিকই বলেছি। কিসের সঙ্গে কিসের তুলনা? ও বটঠাকুর তো মানুষের আকৃতিতে একটি, যা গুরুজন বলবো না কিছু। সেই যে কথায় বলে না, কিসের আর কিসে, সোনার আর শিশে, তোমার তুলনাটা তেমনি। ঠিক বলেছ সেজবু, সোনা আর শিশে তুলনাটাই ঠিক, তবে কে সোনা কে শিশে সেটাই প্রশ্ন। তোমাদের হিসেবের সঙ্গে আমার হিসেব মেলে না, এই যা। তা কারো হিসেবের সঙ্গেই কি মেলে সুবর্ণর? মিললে কি সে ছোট 3টে ছেলে মেয়েকে নিয়ে ভর সন্ধেবেলা একা একটা ঝিয়ের সঙ্গে একখানা ভাড়াটে ঘোড়ার গাড়িতে করে গিয়ে উঠত? চাপা ফরকেছে, চাপা যায়নি, যায়নি ভানুকানু, শুধু চন্দন পারুল খোকা, এদের এখনো মা ছাড়া চলে না। ফুলের গন্ধ, ধূপের গন্ধ আর সদ্য কটা তাজা ফলের গন্ধ বাড়িটাতে যেন দেব মন্দিরের বাতাস পৌঁছে দিয়ে গেছে। আর দরজা থেকে সুনিপুণ আলপনার রেখা যেন তার সুসময় স্বপ্ন নিয়ে অপেক্ষা করছে দেবতার আবির্ভাবের। কি অপূর্ব, কি সুন্দর, কি অনাস্বাদিত এই স্বাদ! সুবর্ণর মনে হলো কোন এক স্বর্গলোকের দরজায় এসে দাঁড়িয়েছে সুবর্ণ। মুক্তকেশী তীর্থ করেন বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে। মুক্তকেশী মানতী পুজো দেন দেব মন্দিরে গিয়ে গিয়ে। মুক্তকেশীর ঘরে এমনভাবে দেবতার আহ্বান নেই। থাকার মধ্যে আছে শুধু বছরে 12 কয়েক শ্রুতিকা ষষ্ঠীর পুজো, কিন্তু তাতে কি এমন মোহময়, সৌন্দর্যময় আর সৌরভময় পরিবেশের সৃষ্টি হয়? সুবর্ণ এই সুরভিত বাতাসের সুযোগে আচ্ছন্ন হয়ে আস্তে ভিতরে ঢোকে। শ্যামা সুন্দরী সস্নেহে বলেন, এসো মা, এসো। দাদা দিদিরা, এসো ভাই। থাক থাক, দূর থেকে প্রণাম করো বৌমা, ঠাকুরজি কই? সুবর্ণ মৃদু স্বরে বলে, আসতে পারলেন না। আসতে পারলেন না? শ্যামা সুন্দরীর বিস্ময় আর বিরক্তির সঙ্গে বললেন, সত্যনারায়ণে আসতে পারলেন না? তোমার আর সব জায়েরা? ওরাও বোধহয় আসতে পারবে না। বোধহয়টা বাহুল্য। পুরো একখানা গাড়িতে সুবর্ণ 3টে মাত্র বাচ্চা কাচ্চা নিয়ে এসে গিয়েছে, আর কারো আসার প্রশ্ন নেই। শ্যামা সুন্দরী বলে ওঠেন, পারবে না, না আসবে না? বুঝেছি, এইসব ঠাকুরঝির নিষেধ, আসবে না আমার বাড়ি। সুবর্ণ ভদ্র গলায় বলে, তা কেন, আমি তো এলাম। বুদ্ধিমতী শ্যামা সুন্দরী বোঝেন এখানে বিরুদ্ধ মন্তব্য চলবে না। বুকে অবশ্য প্রীতিই হন, বউয়ের পক্ষে এটা সদ্গুণ। ঈষৎ হাস্যের সঙ্গে তুমি আমার খ্যাপা মেয়ে বলে বলে কর্মান্তরে প্রস্থান করেন। কথা এমন মিষ্ট করে বলা যায়? সুবর্ণ একটুক্ষণ অভিভূতের মতন তাকিয়ে থাকে, তারপর ছেলে মেয়েদের নিচের তলায় বসিয়ে রেখে উঠে যায় দোতলায়। এ বাড়িতে আগে এসেছে কয়েকবার। শ্যামা সুন্দরী তখন মাঝে মাঝে ননদ ও ভাগ্নে বউদের নেমন্তন্ন করতেন। এখন গোষ্ঠী বড় হয়ে গেছে, হয়ে ওঠে না। নেমন্তন্ন করলে অন্তত 1 কুড়ি পাত সাজতে হবে। দোতলার বড় ঘরটাই শ্যামা সুন্দরীর, দক্ষিণ খোলা রাস্তার ওপর। এর জানালায় দাঁড়ালে বড় রাস্তা দেখা যায়। বাড়িটা বড় নয়, তবু যেন প্রয়োজনের অতিরিক্ত জায়গা। দোতলায় ওই রাস্তার দিকটা বাদে আরও 2খানা ঘর, সামনে টানা দালান। কিন্তু যোগুর আবার ভূতের ভয়, একা ঘরে শুতে পারে না। তাই এই বড় ঘরটায় মা ছেলে দুজনের বিছানা পাতা হয় 2টো সরু সরু চৌকিতে। শ্যামা সুন্দরী বলেন, তোর যা নাক ডাকে, ভয় পাবার কথা আমারই। তুই নিজের ঘরে শুগে না বাবা। আমি শেষ রাত্রিও উঠে একটু ঠাকুর দেবতার নাম করে বাঁচি। যোগু বলে, কেন, আমি ঘরে থাকলে তোমার ইষ্টি দেবতাও ভয় পাবে? অতএব এদিকের ঘর 2টো শেকল তোলা থাকে। মামলায় কে জিতবে এ নিয়ে 2 মায়ে বেটা বিছানায় শুয়ে শুয়ে তর্ক বিতর্ক চলে। তর্কের শেষে অবশ্য যোগুরই হয় জয়, কারণ সে শেষ রায় দেন। ভগবান যদি থাকেন তো জিত আমারই, বুঝলে? বিষয়টা আমার বাপের, তোমার ঠাকুরদার নয়।
পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ 10ম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।